আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নবীন রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের চেষ্টা চলছে বললেন প্রধান উপদেষ্টা। অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার। 15 বছর ফ্যাসিস্ট সরকারের শাসন ব্যবস্থায় পুরো জাতির ওপর চলেছে স্টিম রোলার বললেন শীর্ষ রাজনীতিকরা। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে মন্তব্য। ইভিএমে ভোট দিতে না পারা মানুষ পিআর পদ্ধতি কিভাবে বুঝবে বলে বিএনপির প্রশ্ন। এ পদ্ধতির নির্বাচনের দাবি থেকে সরে আসা উচিত মন্তব্য। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার 25 আগস্ট ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ 26 আগস্ট। এবং চামড়া শিল্পের টেকসই উন্নয়নে আইনের কঠোর প্রয়োগের সঙ্গে সমন্বিত সচেতনতার তাগিদ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপ। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটি নবীন রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের চেষ্টা চালাচ্ছেন তিনি। এর আওতায় অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে প্রতিটি বাংলাদেশী শান্তিতে, গৌরবে, স্বাধীনতা এবং মর্যাদায় জীবনযাপন করতে পারবে। চকর মালিথার রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থান ও তথ্য অনুসন্ধান প্রতিবেদন নিয়ে জাতিসংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ মুহূর্ত। যে দেশটা আমরা গড়তে চাই, এটা মুখের ভাষার একতা না, যেটা বললাম বলে গেলাম ওরকম না, গভীরভাবে যেখানে আমাদের তরুণরা শিখে আসবে এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। যে সংস্কার আমাদের দরকার, সেই সংস্কার আরো গভীরের সংস্কার। আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই, যত কিছু দিই, ওইটা বোধহয় ওইটার বীজ বোধহয় আমাদের মধ্যে থেকে যাবে। এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই, এটি আজকের জানার বিষয়, আমাদের চ্যালেঞ্জের বিষয়। নির্বাচন নিয়েও কথা বলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। We are working to build a broad national consensus around a renewed political system. These are not just words. These are something to be embedded in our heart. One that delivers inclusive, participatory and credible elections. The goal is clear: to establish a society where all Bangladeshis can live in peace, with freedom, with dignity and with pride. প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রের ক্ষমতা যেন আর কখনো তার নিজের জনগণকে দমন, স্তব্ধ বা ধ্বংস করতে ব্যবহৃত না হয়, সেজন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আল্লাহ হাফেজ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। দেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলেছেন, গত 15 বছর ফ্যাসিস্ট সরকারের শাসন ব্যবস্থায় গোটা জাতি নির্যাতিত হয়েছে, জাতির ওপর স্টিম রোলার চালানো হয়েছে এবং গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান ও তথ্য অনুসন্ধান প্রতিবেদন নিয়ে জাতিসংঘ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। চকর মালিথার আরেকটি রিপোর্ট। জাতিসংঘ আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান ও তথ্য অনুসন্ধান প্রতিবেদন নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের আগে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। আমার ছেলে অত্যন্ত সুন্দর ছিল, সে লম্বা চূড়া ছিল, এদিক থেকে গুলি লাগছে, পিছন থেকে ফুটা হয়ে বের হয়ে গেছে গা। ঐক্যমত্য কমিশনে সংস্কারের যে প্রস্তাবগুলো আছে সেগুলোর প্রতি আমরা আমাদের সমর্থন ব্যক্ত করেছি। অনেকগুলো জায়গাতেই মৌলিক সংস্কারকে যেন আরো বাস্তবায়নযোগ্য করা যায়। 3টা জিনিস প্যারালাল চলতে হবে: বিচার, সংস্কার এবং নির্বাচন।
কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে আমরা বিশ্বাস করি। তবে বিএনপির দাবি অতি দ্রুত নির্বাচিত সরকার। আমরা চাই যে সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক, কিন্তু একটা জিনিস আমাদের সকলের বোধহয় মনে রাখা প্রয়োজন, জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার এটা বোধহয় খুব জরুরি দরকার। কারণ ম্যান্ডেট নিয়ে কাজ করা আর ম্যান্ডেট ছাড়া কাজ করার মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে। অনুষ্ঠানের রাজনৈতিক দলের সব নেতাই আশা করেন তরুণ প্রজন্ম আগামীতে এমন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে সবার আগে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদের খসড়ায় জুলাই অভ্যুত্থানের মূল চেতনা পুরোপুরি প্রতিফলিত হয়নি বলেছে জামায়াতে ইসলামী। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলেছে, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে তা সনদে থাকতে হবে। পূর্ণাঙ্গ জুলাই সনদ ছাড়া সই করবে না এনসিপি। বিএনপি বলেছে বুধবার জাতীয় সনদের খসড়ার বিষয়ে মতামত জানাবে। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। দ্বিতীয় দফা আলোচনার ২১তম দিনে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বাম দলগুলো বলছে, সনদে জুলাই আন্দোলনের চেতনার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাও যেন অক্ষুণ্ণ থাকে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থান উপস্থাপনাটা সঠিক হয়েছে কিনা এটা আমরা একবার দেখব। রাজনৈতিক দিক থেকে বাধ্যবাধকতার পর্যায়ে আনা যায় সেটা নিয়েও একটু আলাপ আলোচনা আছে। জামায়াতে ইসলামী বলছে, এই খসড়া বাস্তবায়নে পূর্ণাঙ্গ কোনো দিক নির্দেশনা নেই। এখানে অনেক অপূর্ণতা আছে। জুলাই স্পিরিটে পুরোপুরিভাবে সেখানে রিফ্লেক্ট করছে বলে আমরা মনে হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এতদিন ধরে তাহলে আলোচনা করলাম কি? এতদিন ধরে সব আলোচনা করলাম তো এই জন্য যাতে সংসদে এটার জন্য বেশি আলোচনা করতে না হয়। সুতরাং আমি মনে করি সংসদের প্রথম অধিবেশনে চাইলে কিন্তু এটা পাশ করা সম্ভব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নের আইনগত ভিত্তি পেতে হবে। মৌলিক সংস্কারের যে প্রস্তাবনাগুলো ঐকমত্য কমিশনে আমরা আলোচনা করেছি তার কোনো কিছুকে বাদ রেখে যেন জুলাই সনদটা না হয়। একটা অপূর্ণাঙ্গ জুলাই সনদ, সেটাতে আমরা সিগনেচার করব কিনা সেটা অবশ্যই বিবেচনাধীন। বিএনপি বলছে, তারা শহীদ ও জনগণের কথা মাথায় রেখে জাতীয় স্বার্থে আগামী দিনে শক্তিশালী গণতান্ত্রিক উত্তরণের পথ হিসেবেই দেখছে সংস্কারের প্রস্তাবগুলো। আগামী দিনের যে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার সবার স্বপ্ন আছে, প্রত্যাশা আছে, শহীদের স্বপ্ন আছে, তাদের অঙ্গীকার আছে, আমাদের অঙ্গীকার আছে। তো সুতরাং যা কিছুই সংস্কার হবে সংবিধানে এবং অন্যান্য আইনে, সেগুলো জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হলে সবাই অঙ্গীকার আবদ্ধ সেটা বাস্তবায়নের জন্য। জুলাই সনদের ওই খসড়ার ওপর সংযোজন, বিয়োজন এবং শব্দ ও বাক্যগত যে কোনো পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলো মতামত দেবেন। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই ইভিএমে ভোট দিতে পারেন না, তারা পিআর পদ্ধতি কিভাবে বুঝবেন। তিনি আরও বলেছেন, যেসব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে তাদের সেখান থেকে সরে আসা উচিত। এখনও গুম হওয়া পরিবারের শিশুদের পুনর্বাসন করা হয়নি বলে হতাশা প্রকাশ করেছেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাস জুড়ে কর্মসূচির অংশ হিসেবে গুম হওয়া পরিবারের শিশুদের নিয়ে অভিনব আয়োজন গণতান্ত্রিক পদযাত্রায় শিশু। মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে কর্মসূচির শুরুতে বনানী মাঠ থেকে গুলশান ইউথ ক্লাব পর্যন্ত শিশুদের নিয়ে র্যালি হয়। ছিল নানা আয়োজন। সকালে র্যালি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। আমরা আশা করেছিলাম একটা অন্তর্বর্তীকালীন সরকার হলেও যারা কমিটেড এই গণতন্ত্রের প্রতি, তারা একটা স্পেশাল সেল তৈরি করবেন এই শিশুদের পুনর্বাসনের জন্য। তো দুঃখের কথা, সেই কাজটি ঘটেনি। আমরা সংস্কার চাচ্ছি, যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। পরে প্রয়াত বিএনপি নেতা শফিউল বারী বাবুর স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় অংশ নেন মির্জা ফখরুল। দুঃসময়ে শফিউল বারীর মতো নেতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। আলোচনা করেন সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে। যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, বোঝে না, তারপরে ইভিএমে ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে।
এবং দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে, প্রমোট না বন করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন। অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে এই যে একটা আছে সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকে বসে যেটাতে জাতি অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন। সংস্কারের জন্য 12টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছানো ইতিবাচক মন্তব্য করে মির্জা ফখরুল বলেছেন, অন্য বিষয়গুলোতেও দলগুলোর একমত হওয়া উচিত। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রাউজানে দুই পক্ষের সংঘর্ষের পর রাতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই করা এক চিঠিতে কমিটি বিলুপ্তির ঘোষণা দেয়া হয়। চিঠিতে বলা হয়, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে, শীঘ্রই আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এছাড়া আরেক চিঠিতে স্থগিত করা হয়েছে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পদও। এর আগে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম রাঙামাটি সড়কের রাউজানে সত্তারহাট এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। এতে ছররা গুলিতে আহত হন গোলাম আকবর খন্দকার। তিনি দাবি করেছেন তার গাড়িবহরে হামলা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গাজীপুরে এখনও স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গেছে। এটি অত্যন্ত দুঃখের বিষয়। এইসব স্বৈরাচারীর দোসর ও সন্ত্রাসীদের বিতাড়িত করতে হবে। মঙ্গলবার গাজীপুরের রাজবাড়ী রোডে গাজীপুর জেলা ও মহানগর আয়োজিত জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যরা। আমরা বলেছিলাম জুলাই সনদ সংস্কার শুধু ঐক্যমত হলে নাই, সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ঐক্যমত হওয়া লাগবে। 90-এর গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণের সাথে, ছাত্রদের সাথে প্রতারণা করেছিল। ত্রিদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল, এই রূপরেখা কোনো দল মানে নাই। ফলে আমরা এবারে কোনো প্রতারণার সুযোগ দিব না। জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচিত যেই সরকার গঠন করুক, এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025-এর তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 25 আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 26 আগস্ট। মইনুল হাসানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলন। বক্তব্য রাখেন ডাকসু নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট 2025 মঙ্গলবার বিকেল 4টা। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। ভোট গণনা তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গ্রহণের পরপরই। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 6টি কেন্দ্রে। নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানান তিনি। কে কোন পার্টি করে, কার কি মার্কা, ডাকসুতে অন্তত সুযোগ নেই বুঝার। শুধুমাত্র বৈধ ছাত্র সে ভোট দিতে পারবে যার ভর্তি আছে এবং বৈধ যে মেয়াদকাল আছে। এর আগে সর্বশেষ 2019 সালে দীর্ঘ 28 বছরের অচলায়তন ভেঙে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল। সকালে কারাগারে আটক 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ 3 জনের পক্ষে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন আইনজীবীরা। বুধবার পলাতক 24 জন সহ বাকি আসামিদের পক্ষে অব্যাহতি আবেদনের শুনানির জন্য ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2।
তারা তাদের বক্তব্যে বলেছেন যে শেখ হাসিনার সাথে কারো যোগাযোগ কিভাবে হলো। তারপরে প্রক্টর সাহেব বলেছেন যে তিনার দায়িত্ব প্রক্টোরিয়াল দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব, পুলিশের তার উপর কমান্ড নাই, এই ধরনের বক্তব্য তারা দিয়েছেন। আমরা প্রত্যেকজন আসামি পক্ষের যারা আছেন তাদের স্টেট ডিফেন্স এবং উপস্থিত অন্য আসামি তাদের বক্তব্য উপস্থাপন করার পরে আমরা রিপ্লাই দেব। ভবিষ্যতে নিরাপদ আবাস নিশ্চিতে বাঘ পাচারকারী ও চোরা শিকারীদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে রাজধানীর বন ভবনে আয়োজিত আলোচনায় যুক্ত হয়ে একথা বলেন তিনি। আয়োজনে যোগ দিয়ে বিশেষজ্ঞরা দেশের ফুসফুস খ্যাত সুন্দরবন ও তার জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে ধরেন। মোশাহিদ রনের রিপোর্ট। শত বছরের ব্যবধানে বাঘের সংখ্যা কমেছে ৯৫%। এমন বাস্তবতায় বিপন্ন বাঘ সংরক্ষণে বিশ্বের পাশাপাশি দেশেও বাঘ দিবস পালন। মানুষ বাঘ দ্বন্দ্ব নিরসনের পাশাপাশি হরিণ শিকারের নিয়ন্ত্রণ, বারবার অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং চোরা শিকার রোধে আরও কার্যকর ও দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণে গুরুত্বারোপ করেন বক্তারা। The tiger is just not an icon. এটি একটি বস্তুতন্ত্রের স্বাস্থ্যসূচক, একটি কিস্টোন স্পিসিস। বাঘ যে অবস্থায় আছে তাকে সে অবস্থায় টিকিয়ে সংরক্ষণ করার জন্য এবং সুন্দরবন কি পরিমাণ বাঘ ধারণ করতে পারে সে অনুযায়ী বাঘের সংখ্যাটি বৃদ্ধি করার জন্য। আমাদের শুধু টাইগারকে ওখানে নিয়ে যাব সেই চিন্তাটা না করে বরং এমন একটা জায়গায় যেমন সুন্দরবন প্রধান আকাশটা যদি কোনো কারণে ধ্বংসের মুখে চলে যায়, যেন উই হ্যাভ এ বায়োডাইভার্সিটি দ্যাট ইজ পিওর। বাঘ দিবসের আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাস্তুতন্ত্র রক্ষায় বাঘ সংরক্ষণের সুফল জনগণের সামনে দৃশ্যমান করায় জোর দেন পরিবেশ উপদেষ্টা। আমাদেরকে কাজে কর্মে আরো অনেক উন্নতি দেখাতে হবে। বারবার সুন্দরবনে কেন আগুন লাগছে, একই জায়গায় কেন বারবার আগুন লাগছে, সেটা প্রতিহত করতে আমরা কি করব, এই কাজগুলো আমরা অন্তর্বর্তী সরকার চিন্তা করছি এবং আমরা কর্মপরিকল্পনাও চূড়ান্ত করার দিকে যাচ্ছি। অনুষ্ঠানে সুন্দরবনে সংঘাতপ্রবণ বাঘ ব্যবস্থাপনা নির্দেশিকা এবং টাইগার্স অব দ্য সুন্দরবনস শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্পের টেকসই উন্নয়নে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি মালিক শ্রমিক সমন্বিত সচেতনতার বিকল্প নেই বলে জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। গাজীপুরে অ্যালায়েন্স বিল্ডিং মিটিং অন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যান্ড রাইটস অ্যাট লেদার সেক্টর ইন বাংলাদেশ শীর্ষক আয়োজনে এই শিল্পের অগ্রযাত্রা নিশ্চিতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের তাগিদ বিশিষ্টজনদের। আফরোজা হাসির রিপোর্ট। বিপুল সম্ভাবনা ও কাঁচামাল নিয়ে যাত্রার ৮ দশক পেরিয়ে এখনও ধুঁকছে চামড়া শিল্প। অপরিণামদর্শী কর্মকাণ্ডে দেশের অর্থনীতিতে নেই কাঙ্ক্ষিত অবদান, উল্টো কেমিক্যাল মিশ্রিত বর্জ্যের দূষণে বিপন্ন প্রাণ প্রকৃতি। চর্মসহ নানা সংক্রামক রোগে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। এমন বাস্তবতায় বছরে প্রায় $50 কোটি বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। চামড়া খাতের সংকট কাটিয়ে টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বিল্ডিং আ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের কর্মসূচি। সর্বোচ্চ 13 থেকে 14 প্রকারের কেমিক্যাল এখানে ইউজ করা হয়, কারণ হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিটা এখানে খুব বেশি কস্টলি। কেমিক্যাল ইন্ডাস্ট্রির এই কস্টের কারণে কিন্তু চামড়ার এই সেক্টরটাতে অনেক বেশি ইফেক্টেড হয়। সরকার যদি প্রকৃত পক্ষে উদ্যোগ নেয় এবং তাদেরকে যদি ট্রেনিং করানো হয়, তাহলে তো আমাদের কাঁচামাল দিয়ে আমাদের এই শিল্পটাকে আমরা সমৃদ্ধ করতে পারি। যখন মিডিয়াতে নিউজ হয়, আমাদের প্রশাসন অভিযান চালায়। অভিযান চালানোর পরে কয়েকজন গ্রেফতার হয়, তারপরে ওনাদের জামিন হয়, কিছুদিন বন্ধ থাকে, বাইপাস হয়ে যাচ্ছে জিনিসগুলো। আপনি যতই আলোচনা করতেছেন আসলে সমস্যার সমাধানের দিকে যাচ্ছে না, সমস্যা আরও খারাপের দিকে যাচ্ছে। এই খাতটাকে আরও বেশি নজরদারিতে আনা যায় এবং সবগুলিতে প্রায় সতর্ক। আমি সচেতন হলে চলবে না, কিন্তু যারা সরাসরি এই ব্যাপারটাকে পরিহার করার ব্যাপারে যাদের ভূমিকা আছে তাদেরকে বেশি উদ্যোগী হতে হবে। শ্রম আইন বাস্তবায়ন সহ সচেতনতা বৃদ্ধিতে জোর দেন বিশিষ্টজনরা। এই চামড়াটাকে যদি আমরা সঠিকভাবে
ব্যবহার করতে পারি, শিল্পের কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের রপ্তানি আয় যেমন বাড়বে, আমাদের সাধারণ জনগণের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আমাদের যে শ্রমিক আছে স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, এরপর তারা বেতন সহ অন্যান্য দাবিতে মানববন্ধন করে থাকে, এরা ধর্মঘট করে। আমাদের তাদের এই স্বাস্থ্যগত বিষয়গুলো, বেতন, এদিকেও নজর দিতে হবে, কাজ করতে হবে। চামড়া শিল্পকে নিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারি যদি আমরা এই বৈশ্বিক মানদণ্ড প্লাস হচ্ছে আমাদের নৈতিকতা প্লাস আমাদের এই যে শ্রমিকদের স্বাস্থ্য এবং অন্যান্য পরিবেশ সেগুলো মেনে যদি চলতে পারি, তাহলে আমরা আমাদের যে মেড ইন বাংলাদেশ এটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আলোচনা ও পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে কার্যকর উদ্যোগে আন্তর্জাতিক মানদণ্ডের চামড়া শিল্প বিনির্মাণের আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এই যে চামড়া শিল্প নিয়ে আজকে যখন কথা বললাম, কথাগুলো কিন্তু আমরা ভুক্তভোগী বলেই কিন্তু বলতে পারছি। ইফল্যান্ড প্ল্যান্টের যেভাবে পরিশোধিত করার কথা ছিল এই বর্জ্যগুলোকে, সেটা করার ক্ষমতা নাই এই যেই প্ল্যান্টটা হয়েছে। আর আমরা যদি মনে করি বিদেশি কেউ এসে আমাদের এই প্রবলেমকে সমাধান করে দিবে, এই সমস্যার সমাধান হয়ে যাবে বিদেশি লোকজনের মাধ্যমে, সেটাও কিন্তু কোনোদিনই আশা করা উচিত না। আমাদের সমস্যার আমাদেরই সমাধান করতে হবে। আইন আছে, আমাদের নানা বিষয়ে আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নাই। এবং এই যে আইনের প্রয়োগ নাই, সেই জন্যই কিন্তু নানা ধরনের সমস্যা হচ্ছে। পাশাপাশি আমাদের সচেতনতা, ধর্মীয় শিক্ষা অবশ্যই দিতে হবে, তার পাশাপাশি পরিবেশ প্রকৃতির শিক্ষাটাও দিতে হবে। সরকারকে কিন্তু একটা জোরে সোরে ধাক্কা দিতে হবে এবং চামড়া শিল্পের সাথে যারা জড়িত তাদেরকেও কিন্তু ধাক্কা দিতে হবে, নড়ে চড়ে বসতে হবে সবাইকে। আসুন আমরা সবাই হাতে হাত রেখে আমরা এই দেশটাকে ভালো রাখার জন্য, এই চামড়া শিল্পকে ভালো রাখার জন্য এগিয়ে আসি। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, ওশি ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস এবং গণস্বাস্থ্য কেন্দ্র। আফরোজা হাসি, চ্যানেল আই, গাজীপুর। এবার রয়েছে আই স্পোর্টস। মিশু, ধন্যবাদ আপনাকে। এবার জানাবো অন্যান্য খবর। মাইলস্টোন বিপর্যয়ের পর কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। দ্রুত ক্লাসে ফিরতেও প্রস্তুতি নিচ্ছেন তারা। রবিবার মাইলস্টোনের দিয়াবাড়ি শাখা খোলার সম্ভাবনার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। মাইলস্টোন বিপর্যয়ে আহত ও দগ্ধরা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। সাদি মাহমুদের রিপোর্ট। বিমান দুর্ঘটনার ভয়াবহতার সাক্ষী হয়ে আছে শিক্ষার্থীদের ফেলে যাওয়া এই ব্যাগগুলো। আইডি কার্ড দেখিয়ে সন্তানের বই, খাতা আর ব্যাগ বুঝে নিচ্ছেন অভিভাবকরা। অনেক ব্যাগ হয়তো পড়ে থাকবে এখানেই। ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যে অনেক শিক্ষার্থী। ব্যাগগুলো হলো আমার সমন্দির ছেলে আর কি, আর এই দুইটা হলো আমার ছেলে বাচ্চা। তো ওরা তো ঢাকা নাই, ঢাকার বাইরে আর কি বাচ্চাদেরকে নিয়ে উনি চলে গেছে। তো আমি আজকে ওদের কাউন্সিল করতে নিয়ে আসছি আমার বাচ্চাদেরকে। তো ভাইয়া ফোন দিয়ে বলো যে ওদের ব্যাগগুলো যদি পাও নিয়ে এসো। একটা মিস ওখানকার এই বেবি মিস বলে নাম, ওকে ফোন দিছে তাসমিয়ার ব্যাগটা পাওয়া গেছে ক্লাসরুমে, আর সে একটু নিয়ে যান। আসলে এইভাবেই পাওয়া নয়, ব্যাগের আশাও আমরা আসলে ছেড়ে দিয়েছিলাম। দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশায় স্কুলেই কাউন্সেলিং নিচ্ছেন আতঙ্কে থাকা শিক্ষার্থীরা। রাতেও ভাবছিলাম যে কি থেকে কি হয়ে গেল, যখন আসতেছিলাম তখন এইসব দেখে আমার একদম বলা যাবে না, কিন্তু ওনারা যখন বলছে সব শেয়ার করার পর আলহামদুলিল্লাহ ভালো লাগছে। অ্যাটলিস্ট আগে যেমন একটা ট্রমা ছিল ওইটা আর এখন নাই। ওরা আজকে এই জন্য স্কুলে আসতে পারছে, হাঁটতেছে, টিচারদের সাথে কথা বলতেছে না, এটা আমি মনে করি এটা পজিটিভ সাইড, এটা ভালো হয়েছে কাউন্সিলিংটা। মাইলস্টোন বিপর্যয়ে বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৩ রোগী। শিগগিরই ৫ জনকে ছাড়পত্র দেওয়ার আশা প্রকাশ করে ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ নাসিরউদ্দিন জানিয়েছেন, হাসপাতাল ছাড়ার পরও রোগীদের শারীরিক ও মানসিক চিকিৎসা সহায়তা দেওয়া হবে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
রংপুর কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়া সহ নিরীহ মানুষের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং হিন্দু পল্লীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ। প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কাচারীবাজারে জোটের সমন্বয়ক আনোয়ার হোসেন বাবদুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, বাসদ জেলা আহ্বায়ক আব্দুল কুদ্দুস এবং অন্যরা। এরপর জেলা প্রশাসনের মাধ্যমে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মুন্সিগঞ্জের সিরাজদি খানের খাসকান্দিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI এর একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য জব্দ করেছে। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে BSTI মহাপরিচালক জানান, অভিযান পরিচালনা করে 1.5 লাখ টাকার নকল পণ্য জব্দ ও ধ্বংস করা হয়। এ সময় কারখানাটিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। উৎপাদিত ড্রিঙ্কও যেটি দেশের বাইরে যায়, এর মতো হুবহু একটি পণ্য তারা প্রস্তুত করেছে, করে এর নাম দিয়েছে ড্রিঙ্ক, নট ড্রিঙ্কও। ড্রিঙ্ক নামে তারা এগুলি বাজারজাত করবার জন্য চেষ্টা করেছে এবং এখানে অবৈধভাবে দেখেন BSTI এর লোগো ব্যবহার করা হয়েছে। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় প্রকৃতপক্ষে দুর্ভিক্ষ চলছে। স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে তিনি বলেন, গাজায় মানবিক সহায়তা প্রদানে এখন থেকে আরও বেশি সম্পৃক্ত থাকবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় চলমান দুর্ভিক্ষের বিষয়টি অস্বীকার করছেন বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, অনাহারের কারণে গাজার 3টি এলাকায় প্রতিদিন 10 ঘণ্টা করে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। সাময়িক যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনীর হামলায় মঙ্গলবার আরও কমপক্ষে 62 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 60,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এসেছে নতুন নাটক কেন এই নিঃসঙ্গতা। দুজন মানুষের নিঃসঙ্গতা ও টানাপোড়েনের গল্পের নাটকটিতে অভিনয় করেছেন সাফা কবির ও জিয়াউল হক পলাশ। নাটকটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। এবার জানাবো কৃষি সংবাদ। নীলফামারীর নারী উদ্যোক্তা রুমা অধিকারী বিদেশি প্রজাতির আম চাষ করে দারুণ সফলতা পেয়েছেন। মাত্র 2 লাখ টাকা বিনিয়োগ করে শুরু করেন 1 একর জমিতে মিশ্র জাতের আম বাগান। কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয় নারীদের। তার এই সফলতার পেছনে সহযোগিতা করছে কৃষি বিভাগও। নীলফামারী থেকে আনোয়ারুল আলম প্রধানের রিপোর্ট। সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের বালাপাড়ার নারী উদ্যোক্তা শখের বসে 3 বছর আগে 1 একর জমিতে আমের বাগান করেন। প্রথম বছর ফলন না আসলেও দ্বিতীয় বছরেই উঠে আসে বিনিয়োগকৃত অর্থ। আর এবার তার গাছে ঝুলছে দেশি বিদেশি রঙিন ও আকর্ষণীয় আম। আম বাগানে দেখাশোনা করি, 300 টাকা হাজিরা পাই, দিয়ে বাসা খরচ করি। আমের রং ও গুণগত মান রক্ষায় প্রতিটি আম মোড়ানো হয়েছে পলিব্যাগে। আমি এখানে আম বাগান করেছি। এই আম বাগান থেকে প্রথম বছর আমি ফল নেই। আমার মোটা 225টি আম গাছ আছে। এখান থেকে আমি গত বছর প্রায় 1.5 লক্ষ টাকার আম বিক্রি করছি। এবার আমি কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার আম বিক্রি করব। নারী উদ্যোক্তার এই সফলতার পাশে রয়েছে কৃষি বিভাগও। নিয়মিত পরিদর্শন, ফলন ও বাজারজাতকরণ বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। এই যারা বাণিজ্যিক ভিত্তিতে বাগান করেছে, যারা ঠিকমতো স্প্রে করেছে বা এই যে আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিসের আমাদের যে ব্যাগিং করেছে, তারা আসলে এই কালারটা ডেভেলপ হয়, তখন বাজারে নিয়ে গেলে দামটা সাধারণত বেশি থাকে। যেমন ব্যানানা ম্যাঙ্গো অনেক সময় যে যারা বাগান থেকে বিক্রি করছে যে চাষিগুলো, তারা 60 থেকে 70 টাকা কেজি বিক্রি করছে, কিন্তু আমরা যখন মূল বাজারে যখন কিনে থাকি তখন 150 টাকা, 200 টাকা, 180 টাকা এরকম বিক্রি করছে। এবং যারা বাণিজ্যিক ভিত্তিতে করেছে সবাই
বেশ ভালো লাভবান হচ্ছে। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি রুমা অধিকারী সৃষ্টি করেছেন কর্মসংস্থান। তার এই উদ্যোগ এখন উদাহরণ হতে পারে অন্য নারীদের জন্য। আনোয়ারুল আলম, চ্যানেল আই, নীলফামারী। এবার জানাবো প্রকৃতি সংবাদ। জলবায়ুর অভিঘাত আর পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডে অস্তিত্ব সংকটে পর্যটনের অপার সম্ভাবনাময় দ্বীপ ভোলার চর কুকরিমুকরি। উপকূলীয় জনজীবনে মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে কর্তৃপক্ষের উদাসীনতা ও অব্যবস্থাপনা। স্লুইস গেট খোলা থাকায় অস্বাভাবিক জোয়ারের লবণাক্ত পানিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে হাজারো পরিবার। হারুনুর রশিদের তথ্যে মোহাম্মদ সামিরুজ্জামানের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নয়নাভিরাম সৌন্দর্য আর পর্যটনের অপার সম্ভাবনাময় দ্বীপ চর কুকরিমুকরি ভাসছে অথই পানিতে। জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাব আর প্রশাসনের অব্যবস্থাপনায় বঙ্গোপসাগরের কোলঘেঁষা এই জনপদে এখন শুধুই হাহাকার। দ্বীপের প্রধান স্লুইস গেট অরক্ষিত থাকায় লোকালয়ে ঢুকে পড়ছে লবণাক্ত পানি। দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। আমাদের টিউবওয়েল নাই, আমাদের চরকুকরি এবং চরপাতিলা আমরা খুব দুর্ভোগকে ভোগ করতেছি। টানা ৩-৪ দিন বৃষ্টি থাকার কারণে নদীর পানি অতিরিক্ত বেড়ে গেছে। স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার করতে সরকার ও বেসরকারি সংস্থা ও স্থানীয় সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ এখনই সময়ের দাবি। কর্তৃপক্ষের উদাসীনতায় বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে সম্ভাবনাময় এই জনপদকে। জোয়ারের পানি বেড়ে গ্রাম অঞ্চল সব ডুবে গেছে। প্রচুর পরিমাণ মানুষের ঘর বিপর্যস্ত হয়েছে। লবণাক্ত পানির কারণে ফসলি জমির যে ফসলগুলো তারা করছিল সবগুলো ফসলে প্রায় নষ্টের পথে। এর থেকে আমাদের পরিত্রাণের উপায় অভিযোজন আমরা লবণ সহিষ্ণু যে জাত উদ্বোধন করতে হবে, সেগুলো আমাদের জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ না করলে অচিরেই বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে এই সম্ভাবনাময় দ্বীপ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বোয়িংয়ের 25টি উড়োজাহাজ কেনা সহ আমদানি প্যাকেজ নিয়ে বাংলাদেশের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গেছে। দুই দেশের প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে একটি ভালো ফলাফল আসবে বলে আশা করেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে উপদেষ্টা আরও জানান, প্রতীকী দামে আর কাউকে জমি বরাদ্দ দেবে না সরকার। সার এবং এলএনজির স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে সভায়। আরে আমেরিকা থেকে যে বোয়িং কেনার ওই 25টি কেনা হবে, এইটার ব্যাপারে কত অর্থ খরচ হবে, কত টাকা বাজেট? এইটা আপনার এখন বসি সাহেব কালকে গেছেন। বোয়িং দিয়ে তো স্যার বাণিজ্য ঘাটতি পুরোপুরি হবে না, আর কি কিছু কেনার আরো আছে, ওই প্যাকেজটা নিয়ে গেছে যে কি কি কিনতে পারে না সেটা আমি এখন। সামরিক সরঞ্জাম। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফরিদপুরে র্যাব পরিচয়ে বাসে ডাকাতির সময় 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে, গ্রেফতারকৃতদের দুজন 3.5 বছর জেল খেটে আবারও একই কাজে যুক্ত হয়। কর্মকর্তারা বলছেন, মাইক্রোবাস ভাড়া করে তারা ডাকাতি করত। শাকের আদনানের রিপোর্ট। সাতক্ষীরার 2 স্বর্ণ ব্যবসায়ী স্বর্ণালঙ্কার তৈরির ডাইসসহ বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য সোমবার ঢাকার তাঁতিবাজারে এসেছিলেন। মালপত্র নিয়ে ফেরার পথে ফরিদপুরের নগরকান্দা এলাকায় পৌঁছালে তাদের বাসের গতিরোধ করে ডাকাত দল। র্যাব পরিচয়ে 2 ব্যবসায়ীকে টেনে হিঁচড়ে বাস থেকে নামিয়ে মালপত্র ও নগদ 2700 টাকা ছিনিয়ে নিয়ে মারধর করে ডাকাত দলের সদস্যরা। ভুক্তভোগীদের উদ্ধার ও 5 জনকে গ্রেপ্তার করে র্যাব। 2 জন সদস্য এরা হলো জেলখানায় এদের সাথে পরিচয়। কেউ কেউ জেলখানায় পরিচয়, সেইভাবে সখ্যতা তৈরি হয়েছে এবং জেলখানার থেকেই তারা পরিকল্পনা করেছে যে ভবিষ্যতে তারা কিভাবে ডাকাতি করতে পারে। গ্রেপ্তারদের কাছ থেকে র্যাবের জ্যাকেট, ক্যাপ সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। যার কাছ থেকে ভাড়া নিয়েছে আমরা তার নাম ঠিকানা আমরা পেয়েছি,
তার কোন গ্যারেজে রাখে সেটাও আমাদের বলেছে। আমরা ওই ফার্দার যেই তথ্য সংগ্রহ করে সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চুরি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 10 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। দাবি আপত্তি নিষ্পত্তির পর 31 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। মঙ্গলবার ইসির দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছিলেন, খসড়া ভোটার তালিকায় যে 44,66,000 নতুন ভোটার যুক্ত হয়েছেন, দ্রুতই এ তালিকা প্রকাশ করা হবে। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার 12,37,32,274 জন। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাধার কারণে বিগত সরকারের আমলে বিএনপি ও জামায়াতের সাথে সম্পর্ক রাখতে পারেনি চীন। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের নিয়মিত আয়োজন ডিক্যাব টকে তিনি আরও বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করে তার দেশ। অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নে নিবন্ধিত সব দলের অংশগ্রহণের কথা বলেন চীনের রাষ্ট্রদূত। রোহিঙ্গা সংকট সমাধানে ত্রিপক্ষীয় চেষ্টা, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা, ট্রাম্পের নতুন শুল্ক নীতি, তিস্তা প্রকল্প ও মাইলস্টোন দুর্ঘটনা প্রসঙ্গে কথা বলেন তিনি। I received two very senior visits from BNP and Jamaat Islami. As you said, our Communist Party of China. বিএনপি ও জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতারা চীন সফর করেছেন। চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহ্য হল তারা বিভিন্ন বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করে, কিন্তু গত 10 বছরে বিএনপি এবং জামায়াতের সাথে আমাদের যোগাযোগ বাধাগ্রস্ত হয়েছে। আমরা মনে করি এখনই সময়। আমরা আমাদের ঐতিহ্য পুনঃস্থাপন করছি। তারাও চাইছে চীনের কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক পর্যালোচনা করতে। And they also want to have, renew these sort of contacts and visits with Chinese Communist Party. 24 জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে ঢাকায় ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং শামসুল আলম লিটন। বক্তারা বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্রদের নেতৃত্বে সব স্তরের মানুষ 1 বছর আগে আওয়ামী লীগ সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, সেই স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনে আবারও তারা রাজপথে নামবে। আয়োজনে আরও ছিলেন ইউনিভার্সিটির বিজনেস ম্যানেজমেন্টের ডিন অধ্যাপক ডক্টর গোলাম আহমেদ ফারুকী, ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ডক্টর বিজয় প্রসাদ বড়ুয়া এবং অন্যরা। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সাতক্ষীরায় তারুণ্যের উৎসবে গাছের চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিনা সাতক্ষীরার ইনচার্জ ডক্টর শিল্পী দাস। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম। পরিবেশ প্রতিবেশ সুরক্ষার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিতে তরুণদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান বক্তারা। পরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন অতিথিরা। এবার জানাবো খেলার খবর। আমরা তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নবীন রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের চেষ্টা চলছে বললেন প্রধান উপদেষ্টা। অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার। 15 বছর ফ্যাসিস্ট সরকারের শাসন ব্যবস্থায় পুরো জাতির উপর চলেছে স্টিম রোলার বললেন শীর্ষ রাজনীতিকরা। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে মন্তব্য। ইভিএমে ভোট দিতে না পারা মানুষ পিআর পদ্ধতি কিভাবে বুঝবে বলে বিএনপির প্রশ্ন। এ পদ্ধতির নির্বাচনের দাবি থেকে সরে আসা উচিত মন্তব্য। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার 25 আগস্ট ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ 26 আগস্ট। এবং চামড়া শিল্পের টেকসই উন্নয়নে আইনের কঠোর প্রয়োগের সঙ্গে সমন্বিত সচেতনতার তাগিদ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।